This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে আছে। ধারাবাহিক ড্রোন হামলার ছক ছিল। দিল্লিতে বিস্ফোরণের আগে দেশকে রক্তাক্ত করার ভয়ঙ্কর ছক ছিল জঙ্গিদের। দিল্লি বিস্ফোরণের তদন্তে এনআইএর হাতে ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। জনবহুল জায়গায় বিস্ফোরক বোঝাই ড্রোনে হামলার ছক কষেছিল ডাক্তার মডিউলের প্রযুক্তিবিদ জাসির বিলাল ওয়ানি, যাকে গতকাল গ্রেফতার করা হয়। এই মুহূর্তে জাসির বিলাল ওয়ানির ছবি আপনাদের দেখাবো। বাণিজ্যিক ড্রোনকে মডিফাই করে শক্তিশালী করেছিল এই ওয়ানি। প্রযুক্তিগত দিক দেখাশোনা করত এই ওয়ানি। এই মুহূর্তে তার ছবি দেখছেন, জাসির বিলাল ওয়ানির ছবি দেখছেন এই মুহূর্তে। গতকাল তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সিজার মন্ডল রয়েছেন। সিজার, এই জাসির বিলাল ওয়ানির এই গোটা অপারেশনটায় মূলত এই টেকনিক্যালি কোন কোন দিকগুলো সে দেখতো আর কি কি প্ল্যান করেছিল, এখনো কি কি তথ্য আসছে? দেখো, দিল্লি বিস্ফোরণের পরেই গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে যখন তল্লাশি চলে তখনই কিন্তু এই ওয়ানি পরিবারকে, যার বাড়ি হচ্ছে কুলগাম জেলার কোয়াজিগুন এলাকায়, ওয়ানি পরিবারকে আটক করা হয়। জাসির বিলাল ওয়ানি, তার বাবা, তার কাকাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য, এবং সেই জিজ্ঞাসাবাদের পরে গতকাল এনআইএ এই ঘটনায় দ্বিতীয় গ্রেপ্তার হিসেবে ওয়ানিকে গ্রেপ্তার করেছে। পলিটিক্যাল সায়েন্সের স্নাতক এই প্রযুক্তিবিদ এই ছেলেটির সঙ্গে ডাক্তার মডিউলের যোগাযোগ হয় দীর্ঘদিন আগে, প্রায় বছরখানেক আগে, এবং উমরের হাত ধরেই কিন্তু তার এই ডাক্তারের মডিউলের সঙ্গে যোগাযোগ, এবং এই উমরের হাত ধরেই তার এই গোটা এই যে নাশকতা, সেই নাশকতাতে যোগ দেওয়া। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বিলালের মূল ভূমিকা ছিল এই গোটা ডাক্তার মডিউলকে প্রযুক্তিগত সহায়তা করা, এবং সেই প্রযুক্তিগত সহায়তা করতে গিয়ে জাসির বিলাল ওয়ানি তৈরি করেছিল একটি ড্রোন হামাসের স্টাইলে। হামাস যেমন সিরিয়াতে এবং বিভিন্ন জায়গায় হামাসের স্টাইলে যে ড্রোন অ্যাটাক, ড্রোনের মধ্যে বিস্ফোরক বোঝাই করে সেই ড্রোনগুলোকে বিভিন্ন জায়গায় হামলা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তৈরি করা হয়েছিল, এবং তার ছোট ড্রোন দিয়ে, বাণিজ্যিক যে ছোট ড্রোন, সেগুলোকে ব্যবহার করে ট্রায়াল রানও সে করে ফেলেছিল। এবং তার পরবর্তীতেই তার পরিকল্পনা ছিল বড় ড্রোন দিয়ে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় ক্যামেরার মাধ্যমে, সেন্সরের মাধ্যমে যাতে দূর নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো যায়, সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে এগোচ্ছিল এই ওয়ানি। বেশ, আরো একটা পার্ট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই বিস্ফোরণে মৃত যে উমর, আত্মঘাতী জঙ্গি উমর, সে আত্মঘাতী করার ছক করেছিল দানিশকে আত্মঘাতী জঙ্গি বানানোর ছক ছিল। বলে কে কোন মডিউল এক্ষেত্রে খেলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক বাঁক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এনআইএর হাতে যে বিস্ফোরক তথ্য আসছে তাতে মৃত উমর নবী আত্মঘাতী জঙ্গি বানানোর পরিকল্পনা করে বিলাল ওরফে দানিশকে। কুলগাম থেকে দানিশকে নিয়ে যাওয়া হয় হরিয়ানায়, আলফালা হাসপাতালের কাছে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত আত্মঘাতী বোমারু হতে অস্বীকার করে দানিশ। ঠিক এই পার্টটা আমি জানতে চাইবো সিজারের কাছ থেকে। যেটা বলছিলাম তোমাকে, যে এই ওয়ানি, জাসির বিলাল ওয়ানির সঙ্গে কিভাবে আলাপ উমরের, যেটা জানা যাচ্ছে 2024-এ কুলগামে একটি ড্যারাজ এই ডাক্তার মডিউলের সঙ্গে তার দেখা হয়, এবং উমরের হাত ধরে তার মগজদোলাই হলো। এবং মগজদোলাই করবার পর এই উমর এবং ডাক্তার মডিউল আলফালা বিশ্ববিদ্যালয়ের কাছে, অর্থাৎ কাশ্মীর থেকে সোজা হরিয়ানাতে নিয়ে গেল বিলালকে সেখানে নিয়ে গিয়ে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করা হলো, তার যে প্রযুক্তিগত জ্ঞান সেগুলোকে ব্যবহার করা হলো, এবং পাশাপাশি উমরের পরিকল্পনা ছিল এই আত্মঘাতী বোমারু হিসেবে বিলালকে ব্যবহার করা। কিন্তু বিলালের বাবা সাধারণ ফল ব্যবসায়ী, বিলাল ইকোনমিক যে কজ, যেটা তার আর্থিক অবস্থা খারাপ, সে শেষ পর্যন্ত এই আত্মঘাতী বোমারু হতে অস্বীকার করে, এবং সে ফিরে আসে উপত্যকায়। কাশ্মীর উপত্যকায় ফিরে আসার পরও যোগাযোগ থেকে যায়। সে আত্মঘাতী হতে চায়নি, বোমারু হতে চায়নি, কিন্তু বোমা বানানোয় কিন্তু সরাসরি সহযোগিতা করতে থাকে এই ডাক্তার মডিউলকে। এবং এখানে আরেকটা টুইস্ট আছে, এই গোটা ঘটনা, এই ডাক্তার মডিউল সামনে আসার পেছনে যে ডাক্তারের ভূমিকা প্রথম এসেছিল, আদিল রেগার, সেই আদিল রেগারের প্রতিবেশী হচ্ছে এই ওয়ানি, এবং আদিলের দাদা মুজাফফর, সেও কিন্তু একজন চিকিৎসক, কিন্তু সে নিখোঁজ দীর্ঘদিন ধরে। গোয়েন্দাদের দাবি সে আফগানিস্তানে রয়েছে। অর্থাৎ একটা পরিবর্ধিত একটা টেরর নেটওয়ার্কের পার্ট হয়ে উঠেছিল জাসির বিলাল ওয়ানি। একেবারে, তাহলে বুঝতেই পারলেন যে এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণে কোন কোন বিষয়গুলো কাজ করেছে। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগে জঙ্গি বলতে একটা ধারণা হতো যাদের ব্রেন ওয়াশ ইত্যাদি নানাবিধ, এবার এই জঙ্গি মডিউলে, ডাক্তার জঙ্গি মডিউলে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার মানে প্রযুক্তিবিদকে ব্যবহার করা। শুধু তাই নয়, তাকে ফিদাই হিসেবে ব্যবহার করা। এই যে নতুন এই মডিউলের নতুন ছকগুলো জানতে পারছি আমরা, এগুলো তো ছক ভাঙা ছক। এটা কি ধরনের, এটা কতটা ভয়ঙ্কর হতে পারতো?
দেখুন, একটা একটা যে কোনো টেরার মডিউলের একটা প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা ব্রেক করে এটা প্রায় বলতে পারেন স্টেজ 2 বা স্টেজ 3 অ্যালগোরিদম বা প্ল্যানিং। হুম। এখানে আমরা দেখতে পাচ্ছি সমাজের যাদের রিকোয়ারমেন্ট আছে বা কোনো নিড থাকে, তাদের সেই নিডটাকে ব্যবহার করে, এতদিন জানতাম নাশকতার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। ঠিক। এখনো দেখছি সমাজের সেই অর্থে যাদের নিড নেই, অর্থাৎ অর্থনৈতিক নিড নেই, সেই অর্থে যারা সমাজে প্রতিষ্ঠিত যে কোনো মুহূর্তেই হতে পারে তার শিক্ষাগত যোগ্যতাকে ব্যবহার করে, সেই মানুষটার মোটিভেশনটাকে কাজে লাগিয়ে, তার যে রিলিজিয়াস মোটিভেশন হতে পারে, তার যে মাইন্ডসেট টুয়ার্ডস পলিটিক্স হতে পারে, তার বিভিন্ন রকম যে র্যাডিক্যাল মাইন্ডসেট হতে পারে, হুম। সেইগুলোকে আরো বেশি র্যাডিক্যালাইজ করা, আরো বেশি ফর্মুলেট করিয়ে একটা একটা ঘন ঘটা ক্রিস্টালাইজ করিয়ে একটা জিনিস তৈরি করে সমাজের এই মানে একদম উঁচু তলাটাকে ব্যবহার করে এমন একটা মডিউল তৈরি করা যাকে আমরা বিশ্বাস করতে পারি, যাকে আমরা যখন তখন সহজে অ্যাক্সেস দিতে পারি, হুম। এবং সেই মডিউলকে ব্যবহার করে সমাজকে ক্ষতিগ্রস্ত করা, এটা মারাত্মক ভয়ানক একটা সুভাষবাবু, স্ট্র্যাটেজি। এক্ষেত্রে আমি এবং এই আপনাকে একটু ইন্টারাপ্ট করে স্ট্র্যাটেজিটা একটা বিষয় জানতে চাইবো। আজ সকাল থেকে আমরা শোনাচ্ছি, আমরা উমর নবী তার যে অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপে সে রীতিমতো বাণী দিচ্ছে। সে রীতিমতো ফিদায়ে, আত্মঘাতী জঙ্গি, মানুষের ধারণা ভুল, নানাবিধ বিষয় বলে বাণী দিচ্ছে সে। আমরা এই খবরের দিকে নজর রাখবো, কারণ এটা অবশ্যই বিশাল বড় একটা তথ্য। আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তে আমাদের যেদিকে দর্শকদের নজর নিয়ে যাবো সেটা হচ্ছে হোয়াইট কলার সন্ত্রাসীদের টার্গেট ছিল মোট 6টি জায়গায়, কারণ এখনো পর্যন্ত আরো একটা কোড নেম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অপারেশন D6। জঙ্গি ডাক্তারদের একটা প্ল্যান ছিল, কিন্তু এই অপারেশন D6 কি? আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে সরাসরি রয়েছে। সায়ন্ত, একের পর এক কোড নেম আসছে, কারণ উমর মুজাম্মিলদের কাছ থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে সেই ডায়েরিগুলো যথেষ্ট হেল্প করছে এই মুহূর্তে তদন্তকারীদের কাছে, কিন্তু এই অপারেশন D6 এর ভিতরে কি অর্থ লুকিয়ে রয়েছে? দেখো, মুজাম্মিলের ডায়েরি উদ্ধার হয়েছিল আলফাল্লা ইউনিভার্সিটির হোস্টেলের 13 নম্বর ঘর থেকে। উমরের ডায়েরি উদ্ধার হয়েছে লুহের হিদায়তনগর কলোনির দোতলার ঘর থেকে। আর দুটো ডায়েরিতেই এই অপারেশন D6 কথাটি উল্লেখ রয়েছে, এক জায়গায় নয়, 3 জায়গায়। উমরের ডায়েরিতে আছে 2 জায়গায় এবং মুজাম্মিলের ডায়েরিতে আছে 3 জায়গায়। এই কোডটিকে নিয়েই মূলত যারা তদন্তকারী তারা কিন্তু নিজেদের হেফাজতে রাখা শাহিন, আদিল এবং মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং সেখান থেকে প্রাথমিক তদন্ত যেটা উঠে এসেছে, D6কে তারা মূলত ডিসেম্বর 6 অর্থাৎ 6 ডিসেম্বর দিনটিকে ধার্য করেছিল। এবং এর সঙ্গে আরেকটা বিষয় তদন্তে উঠে আসছে, 6টি গুরুত্বপূর্ণ শহর অথবা 6টি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল যেখানে যেখানে মূলত মানুষের ভিড় হয়, সেই এলাকাগুলোকে টার্গেট বা সেই এলাকায় বিস্ফোরণ ঘটানোর সম্পূর্ণ পরিকল্পনা কষে ফেলেছিল এই জঙ্গিরা। এমনকি এই কাজের জন্য কিন্তু মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিনকে, যে শাহিন মূলত মাস্টার মাইন্ড বলা হচ্ছে এখনো পর্যন্ত, সে মহিলা ডাক্তার। সেই শাহিনই কিন্তু উমর এবং মুজাম্মিলকে বলছেন, এবং 6 ডিসেম্বরটাকে তারা ধার্য করেছিল, কিন্তু এর আগেই যখন তদন্তকারীদের নজরে একের পর এক মাথা চলে আসছে, একের পর এক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, তখনই বিষয়টা যথেষ্ট একটা উদ্বেগ তৈরি করে উমরের মধ্যে, যে কারণে সে তড়িঘড়ি এই বিস্ফোরণের ভাবনা চিন্তা করেছিল, না সে আত্মঘাতী বোমারু হয়েছিল, সেই বিষয়গুলোই ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ সায়ন্ত।